তাহলে আজকে আমরা কোন পরমাণুর মডেল সম্পর্কে ব্যাখ্যা করব? বোর পরমাণুর মডেল। আমরা বলেছিলাম আজকে পড়াবো আর ধরবো, বাচ্চা থেকে দেখে আসতে বলেছি আমরা। এখন কথা হচ্ছে, তাহলে বলো বোর পরমাণু মডেল কত সালে দেয়া হয়? কত সাল? যদি এখন তোমাকে প্রশ্ন করা হয় বোর পরমাণু মডেলের ভিত্তি কি? হ্যাঁ, সবগুলো আমরা বলে দিয়েছি। রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি কি ছিল? কি ছিল? তাই স্ট্রংলি বলতে পারছো না, তার মানে অনেকের মধ্যে দ্বিধা আছে, এখনো সে ক্লিয়ার জানে না। আর বোর পরমাণুর মডেল হচ্ছে কি? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্লাঙ্কের কি তত্ত্ব? কোয়ান্টাম তত্ত্ব। এই জন্য তো এখানে প্লাঙ্কের ধ্রুবক ব্যবহার করা হয়, এইচ এর মান। দেখো প্রথম প্রশ্নের জন্য যদি বলা হয় যে বোর পরমাণু মডেল কি, বা বোর পরমাণু মডেল কাকে বলে? কোন তো বোর পরমাণু মডেল কি বা কাকে বলে? মডেল প্রদান করে না, যে মতবাদ দেন তাকে কি বলা হয়? বোর পরমাণুর মডেল বলে। তাহলে আমরা একবার বলি 1913 সালটা কত? এই 1913 সালে বিজ্ঞানী নিলস বোর, বিজ্ঞানী কি? পরমাণুর গঠন সম্পর্কে যে কি দেন, তাকে তার নাম অনুসারে কি বলা হয়? বোর পরমাণুর মডেল। কোন পরমাণু মডেল? বোর পরমাণুর মডেল। দ্বিতীয় কথা, এবার বোর পরমাণুর মডেল এর যে বর্ণনাগুলো আছে, কি কি তথ্য দিয়েছে, সেই তথ্য তুমি যদি মনে রাখতে চাও তাহলে অবশ্যই তোমাকে একটু মনে মনে ভাবতে হবে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। কারণ কি, 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এই পরমাণুর মডেল দেওয়ার সময় যে ত্রুটিগুলো হয়েছিল বা যেগুলো সীমাবদ্ধতা ছিল, যেগুলো উনি সম্পূর্ণ করতে পারেনি, ব্যাখ্যা করতে পারেনি, সঠিক দিতে পারেনি, সেগুলোই কিন্তু তিনি কি করে দিয়েছেন? সংশোধন করে দিয়েছেন। কি করে দিয়েছেন? সংশোধন করে দিয়েছেন। যেমন আমরা দেখেছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেলের ইলেকট্রনের যে কক্ষপথের আকার ও আকৃতি, এই সম্পর্কে তিনি কি দিতে পারেননি। তাহলে অবশ্যই বোর পরমাণু মডেল কি করবেন? ওই প্রথম নাম্বারের যে সীমাবদ্ধতা ছিল সেটাকেই কি করে দেবেন? সমাধান করে দেবেন বা সংশোধন করে দেবেন। এই জন্য তিনি বললেন, এই যে একটা পরমাণু, আমরা ধরে নিলাম এটা একটা কি পরমাণু, এই পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে, যে কিগুলো আছে, এই ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে কি করতে পারবে না, ঘুরতে পারবে না। তখন জিজ্ঞেস করা হলো কোথায় ঘুরতে পারবে? তিনি বললেন নির্দিষ্ট ব্যাসার্ধের। নির্দিষ্ট কিসের? ব্যাসার্ধের। তার মানে এরকম করে তার আর এর মান কি থাকবে? নির্দিষ্ট থাকবে। এই নির্দিষ্ট ব্যাসার্ধ যদি হয় তখন তাকে আমরা বলবো অনুমোদিত কক্ষপথ। কি কক্ষপথ? এই নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত কক্ষপথে তারা অবস্থান করে কি করতে পারবে? ঘুরতে পারবে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথকেই আমরা কি বলে থাকি? তাহলে প্রধান শক্তি স্তর। কি শক্তি স্তর? তাহলে প্রধান শক্তি স্তর, বা তাকে আমরা অরবিট বলে থাকি। কি বলে থাকি? অরবিট বলে থাকি। ঠিক আছে কি? আবার বলা হলো এই স্থির কক্ষপথে ঘোরার সময়, কিসের সময়? এরা কোনরূপ শক্তির শোষণ বা কি করে না, বিকিরণ করে না। তাহলে স্থির কক্ষপথে ঘোরার সময় এরা কোনরূপ শক্তির কি করবে না, শোষণ বা বিকিরণ করবে না। এই স্থির কক্ষপথকে আমরা কি দ্বারা প্রকাশ করি? যদি n সমান 1 হয়, n সমান কি হয়? 1 হয়, তখন আমরা বলি কে প্রধান শক্তি স্তর বা কে অরবিট। n সমান যদি 2 হয়, n সমান যদি কি হয়? তাহলে কে এর পরে কোন লেটার? আর যদি n সমান 3 হয় তাহলে কি হবে? আর n সমান যদি 4 হয় তাহলে কি হবে? n। এভাবে চলতেই থাকে। বুঝছো কথা আমার? তাহলে আমরা এখান থেকে দেখো দুইটা সমাধান পেয়েছি। একটা সমাধান পেয়েছি দেখতে কেমন। তাহলে বলো তো ইলেকট্রনের কক্ষপথের আকার কেমন? তাহলে তিনি কিন্তু বললেন বৃত্তাকার। কেমন বললেন? বৃত্তাকার।
আর দ্বিতীয় নাম্বার, ওই যে ম্যাক্সওয়েলের তত্ত্ব ছিল, কোনো চার্জিত কণা যদি অনবরত ঘুরতে থাকে তাহলে সে শক্তি হারাতে থাকবে, হারাতে হারাতে এক সময় কোথায় গিয়ে পতিত হবে। আর তিনি বললেন এই স্থির কক্ষপথে ঘোরার সময় শক্তি তারা শোষণও করে না, কি করে না। তার মানে ইলেকট্রন আর নিউক্লিয়াসে যাওয়ার কোনো কি নেই, সম্ভাবনা নেই। তার মানে ম্যাক্সওয়েলের যে ধারণা ছিল সে ধারণা থেকেও কিন্তু আমাদের সমস্যার কি হলো, সমাধান হলো। একসাথে আমরা দুইটা ধারণা পেলাম। পাশাপাশি দেখো আরেকটা ধারণা হয়ে গেছে এখান থেকে, এই শক্তি স্তরে কয়টা থাকবে, ওই শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকবে, সেগুলোও কিন্তু আমরা এই প্রথম যে তথ্য দেওয়া হয়েছে সেখান থেকে আমরা জানতে পারি। অর্থাৎ ওই একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে পরিভ্রমণ করবে সে সম্পর্ক কিন্তু কি দিয়ে গেলেন, ধারণা দিয়ে। দেখো একসাথে কয়টা সমাধান হয়ে গেল, তিনটা। তার মানে ইলেকট্রন বিন্যাস সম্পর্ক তিনি কি করলেন, ধারণা দিলেন। এই যে এ শক্তি স্তরে থাকতে পারে, এ শক্তি স্তরে থাকতে পারে, এ শক্তি স্তরে কি করতে পারে, থাকতে পারে। বুঝছো কি? কিন্তু ইলেকট্রন কতটা কোথায় থাকবে সেটা আমরা আউটবাউন্ড নীতি থেকে কি করি, ব্যাখ্যা করি। ঠিক আছে কি কথা? তাহলে আমরা এখন এক নাম্বারটা আরেকবার বলবো। তাহলে এখান থেকে আমরা কি কি দেখতে পেলাম, আমরা এখান থেকে অরবিটের ধারণা পেয়েছি। কিসের ধারণা পেয়েছি, অরবিটের ধারণা পেয়েছি। তাহলে তুমি যদি মনে রাখতে চাও অরবিট কাকে বলে, তাহলে তো তোমার এক নম্বর হয়ে গেল। প্রশ্ন তো আসেই, অরবিট কি, তাই কথা না? তাহলে পরমাণুতে কোথায়, পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো কিগুলো, ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে কি করতে পারে না, শুধু নির্দিষ্ট ব্যাসার্ধে, শুধু কি কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে তারা কি করতে পারে, এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে আমরা কি বলি, প্রধান শক্তি স্তর বা অরবিট বলি। এই স্থির কক্ষপথে ঘোরার সময় তারা কোনরূপ কি করে না, একে কি দ্বারা প্রকাশ করা হয়, n সমান যদি 1 হয় তাহলে প্রথম শক্তি স্তর বা কি KSL, 2 হলে কোনটা হবে, 3 হলে, আর 4 হলে। বুঝছো কি কথা? বলো তো অহন শুনি। হ্যাঁ, পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামত যেগুলো কক্ষপথে ঘুরতে থাকে না, কেবলমাত্র কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথেই এগুলো ঘুরতে পারে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথগুলোকে হচ্ছে অরবিট বলা হয়। এবং এটা যদি হচ্ছে এটাকে n দ্বারা প্রকাশ করে। n সমান 1 হলে k শক্তি স্তর, n সমান 2 হলে হচ্ছে l, n সমান 3 হলে m, এবং n সমান 4 হলে n শক্তি স্তর। আর স্থির কক্ষপথে ঘোরার সময় তারা কি করে না, শোষণ বা বিকিরণ করে না। তাহলে আমাদের কয় নাম্বার শেষ, এক নাম্বার শেষ। ঠিক আছে কি? এখান থেকে কিন্তু ওই যে যখন আমরা সাফল্য পড়াবো বোর পরমাণু মডেলে সাফল্য, তখন কিন্তু আমরা বলতে পারবো যে রাদারফোর্ডের পরমাণুর মডেলে কক্ষপথের আকার ও আকৃতি, ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কি দিতে পারেনি। আর বোর পরমাণু মডেলে কি বলা হয়েছে, কক্ষপথের আকার বৃত্তাকার বলা হয়েছে। দেখো একটা কিন্তু এখানে সাফল্য হয়ে যায়। এবার 2 নাম্বার, কত নাম্বার, 2 নাম্বার। 2 নাম্বার কথা হলো কৌণিক ভর নিয়ে। কি নিয়ে? তাহলে কৌণিক ভরবেগ নিয়ে। কৌণিক কি নিয়ে? কৌণিক ভরবেগ আমরা কেন বলছি, কারণ ইলেকট্রনগুলো কি পথে ঘোরে, বৃত্তাকার কক্ষপথে ঘোরে, বৃত্তাকার পথে ঘোরে। যদি এটা সরল পথে ঘুরতো তাহলে আমরা শুধু কি বলতাম, ভরবেগ বা রৈখিক ভরবেগ। যেহেতু এরকম করে বৃত্তাকার পথে ঘোরে তো এই জন্য এটাকে আমরা সরল ভরবেগ বা সরল রৈখিক ভরবেগ বা শুধু ভরবেগ বলি না, স্পেসিফিকভাবে আমরা বলেই দিচ্ছি এটা কোন ভরবেগ, কৌণিক ভরবেগ। তাহলে কেন কৌণিক ভরবেগ হয়েছে বুঝেছো তো? আমরা ফিজিক্সে কিন্তু পড়েছি ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়, ভরবেগ বলা হয়, তাই না? তাহলে এখানেও কিন্তু ভর এবং কার গুণফল আছে, বেগের গুণফল আছে। কিন্তু এখানে যেহেতু স্পেসিফিকভাবে আরেকটি শব্দ যোগ করা হয়েছে কৌণিক, তার মানে বুঝতে হবে এটা কিভাবে ঘুরতেছে, হ্যাঁ বৃত্তাকার পথে বা গোলাকার পথে কি করছে, ঘুরছে। বুঝছো কি কথা? এখন বলা হলো সে যে কোনো শক্তি স্তর হোক, 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, যে শক্তি স্তরে ইলেকট্রন ঘুরুক না কেন তার কৌণিক ভরবেগ, তার কি ভরবেগ, তার কৌণিক ভরবেগ মানে কি mvr, এগুলোকে আমরা বলছি কৌণিক ভরবেগ। তাহলে তার মান কত হবে, তার মান হবেnh ভাগ কত পাই, 2 পাই। এই যে অনেকেরই ধারণা এটা টোটাল মিলে মনে হয় কৌণিক ভরবেগ,
আমরা কণিক ভরবেগকে এটা দ্বারা প্রকাশ করছি, তাই না? আর সেখানে আমরা বলছি তার মানটা হবে NH ভাগ কত, 2 পাই। NH ভাগ কত পাই, 2 পাই। এখন কথা হচ্ছে যেখানে m হচ্ছে কার ভর, তো তুমি ইলেকট্রনের ভর বলে দিবা, 9.11 এটা বলে দিবা। v হচ্ছে কার বেগ, ইলেকট্রনের বেগ। বেগ মানে কি, বেগের একক কি হবে, মিটার পার সেকেন্ড, এটাও বলে দিবা। আর হচ্ছে এই যে কক্ষপথগুলো আছে, যে কক্ষপথে অবস্থান করে কারা ঘোরে, সেই কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের ব্যাসার্ধ কিন্তু নয়। কার ব্যাসার্ধ? এই যে আমরা 1 নম্বরে পড়ে এসেছিলাম নির্দিষ্ট ব্যাসার্ধে, নির্দিষ্ট কি, তাহলে ব্যাসার্ধটা কার হবে, কক্ষপথের। এই দুটো কিন্তু ইলেকট্রনের, বেগটাও ইলেকট্রনের বেগ, যেহেতু সে নিজে ঘুরছে। কক্ষপথ তো আর ঘুরতে পারে না, রাস্তা তো আর ঘুরতে পারে না, কক্ষপথ তো একটা রাস্তা, তাই না? তাহলে ইলেকট্রনের বেগ হবে, ইলেকট্রনের ভর হবে, কিন্তু ব্যাসার্ধটা হবে কার, কক্ষপথের। তারপরে হচ্ছে এইচ মানে কার মান, প্লাঙ্ক ধ্রুবকের মান তোমরা জানো 6 পয়েন্ট, ঠিক আছে কি? আর এখানে এসে বলবা এন, কি বলবা, এন হচ্ছে প্রধান শক্তি স্তরের সংখ্যা। কার সংখ্যা? এই জায়গায় এবং দেখো বলে দেওয়া হলো কোনটি উচ্চ হবে কোনটি নিম্ন হবে, তা নির্ভর করবে কার ওপর, এন এর মানের ওপর। যে প্রধান শক্তি স্তরের, যে কার প্রধান শক্তি স্তরের এন এর মান কম হবে, এন এর মান কি হবে, কম হবে, সেটি হবে কি শক্তি স্তর। আর যেখানে এন এর মান কি হবে, সেটি হবে উচ্চ শক্তি স্তর। আমরা যে এখানে 4টি দেখিয়েছি তার মধ্যে কোনটি সবচেয়ে উচ্চ হবে, তাহলে এন সব থেকে উচ্চ শক্তি স্তর হবে বা উচ্চ শক্তির অরবিট হবে। বুঝছো কি কথা? তাহলে যেখানে এন এর মান কম সেটি নিম্ন শক্তির, আর যেখানে এন এর মান বেশি সেটা কি হবে, উচ্চ শক্তির। তাহলে কিন্তু আমাদের 2 নাম্বার শেষ। ঠিক আছে কি কথা? কারো কোনো সমস্যা আছে? তাহলে আমি আরেকবার বলি। তাহলে কোনো প্রধান শক্তি স্তরে কি বললাম, ইলেকট্রনগুলো ঘূর্ণন, যে ঘুরবে, সেই ঘোরার পরে যে তার কণিক ভরবেগ হবে। এখন আমরা বলছি কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের কি ভরবেগ, কত হবে, তাহলে এম সমান কার ভর, ভি আর এন, আচ্ছা এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আর এন হচ্ছে কি, যে প্রধান শক্তি স্তরে এন এর মান কি হয়, তাহলে কম না বেশি, আচ্ছা বেশি হয় সেটি কি হবে, আর যেখানে কম হয়, বলো ফাঁদ শুনি। ফাঁদ চুপ করেছিল। কোন শক্তি স্তরের কৌণিক ভরবেগ সমান এমবিআর, কৌণিক ভরবেগ এমবিআর সমান NH/2 পাই এম ইলেকট্রনের ভর, ভি ইলেকট্রন যে কক্ষপথে থাকবে সেই কক্ষপথের ব্যাসার্ধ আর, আর ভি হলো ইলেকট্রনের বেগ, তারপর এন হলো প্রধান শক্তি স্তরের সংখ্যা, এন এর মান বেশি হলে সেটা উচ্চ শক্তি স্তর, কম হলে নিম্ন শক্তি স্তর, এইচ প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবক যখন পড়াবো তখন এদিক দেখবো, ঠিক আছে কি? এবার দেখো পরের দিকে আসে। তাহলে কয় নাম্বার গেল, 2 নাম্বার। তাহলে কোনটা উচ্চ কোনটা নিম্ন এটা থেকে কিন্তু মনে রাখতে হবে। উচ্চ আর নিম্ন বুঝেছো তো, সমস্যা নাই তো? কারণ উচ্চ নিম্নটাই আমার কয় নাম্বার থিওরিতে লাগবে, 3 নাম্বারে। কততে লাগবে, 3 নাম্বারে। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বারের কথা। 3 নাম্বারের কথা হচ্ছে এই যে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ বের করা। শোষিত বা কিসের পরিমাণ, যেহেতু এখানে শক্তির মানের পরিবর্তন হয় তাই আমরা একে কিন্তু ডেল্টা ই বা ডেল ইউ কি করতে পারি, বলতে পারি। এই ডেল্টা ই সমান আমরা জানি কি, এইচ নিউ, কি জানি, এইচ নিউ। এখন এই এইচ নিউকে যদি আমরা ভাঙ্গাই তাহলে আমরা কি বলি, এইচ সি ভাগ ল্যামডা। তার মানে এই যে নিউকে ভাঙালে আমরা সি ভাগ কি পাবো, ল্যামডা পাবো। বুঝছো কি? তাহলে এটা কিন্তু আমাদের 3 নম্বরের জন্য, 3 নং যে তথ্য দিয়েছেন তিনি তার যে সমীকরণ, এটা হচ্ছে মূল সমীকরণ। এখন অঙ্কের ক্ষেত্রে আমরা দেখি যখন অঙ্ক করি তখন আমার এইটা লাগে না, তখন একবারে ডেল্টা ই সমান সমান আমরা কি বসাই,
এইচসি ভাগ হচ্ছে ল্যামডা। তাহলে কিভাবে এটা আসলে আমরা এইটাতে সেটাই দেখব। ঠিক আছে কি, আমরা এগুলো জানি বলে কিন্তু এটা আমি আগে লিখলাম। যখন আমরা এর আগে পড়িয়েছি তখন কি আগে লেখা যেত? তখন তো জানতাই না কি লিখবো। এখন তো তুমি এটা জানো যে ডেল্টা ই সমান এইচ নিউ ভাগ এইচ নিউ সমান সমান এইচসি ভাগ কি ল্যামডা, তাই না? তাহলে এটা হচ্ছে শোষিত শক্তির ক্ষেত্র সমীকরণ এটাই, আর বিকৃত শক্তির ক্ষেত্রেও কিন্তু কি সমীকরণ একটাই। বুঝছেন কি কথা? এখন দেখো এই জায়গায় আমরা কিভাবে 3 নম্বরের কথা বলি। 3 নম্বরের ক্ষেত্রে 1 নম্বরে আমরা বলে এসেছিলাম এই স্থির কক্ষপথগুলো এই স্থির কক্ষপথে ঘোরার সময় তারা কোনরূপ শক্তি শোষণও করে না, কি করে না, বিকিরণও করে না। এই জায়গায় কিন্তু তবে আছে, এবার কি আছে, তবে আছে। তবে যদি দেখা যায় এই পরমাণুতে শক্তি শোষণ ঘটে, শক্তির কি ঘটে, শোষণ ঘটে। যদি শক্তি শোষণ কিভাবে করবে? পরিবেশ থেকে যদি পায়, কেউ যদি ওখানে দেয়। নতুন যে বইটা আছে সেখানে বলাই হয়েছে বাইরে থেকে শক্তি প্রয়োগ করা হলে সেই শক্তি শোষণ করে, সেই শক্তি কি করে শোষণ। তোমাদের বই এটা দেয়া নাই, বলা হয়েছে তবে যদি, কি বলা হয়েছে, তবে যদি এই যে শক্তি শোষণ ঘটে সেক্ষেত্রে ইলেকট্রনগুলো কোথা থেকে কোথায় আসে? হ্যাঁ, শক্তি শোষণ ঘটলে এই যে নিম্ন থেকে কোথায় চলে আসবে? উচ্চতে চলে আসবে। এটার জন্য আমরা বলেছিলাম তোমার টাকা পয়সা কম আসতে তুমি মনে করো গরিব, ঠিক আছে কি, আবার বলার দরকার নেই আমি এতটাই গরিব 3টে গাড়ি নিয়ে চলি। এখন কথা হচ্ছে তুমি 3টে গাড়িওয়ালা গরিব, তুমি এখন 5টা গাড়িওয়ালা কি হতে চাও, ধনী হতে চাও, তাহলে অবশ্যই টাকা পয়সা তোমাকে কি করতে হবে, শোষণ করতে হবে। কি করতে হবে? শোষণ। না শোষণ করলে গাড়ি ক্যাঙ্গারি কিনবা, বুঝছো কি? এখন তুমি 5 গাড়িওয়ালা ধনী, 3 গাড়িওয়ালা কি হতে চাও, গরিব হতে চাও। এই জন্য কি করতে হবে? টাকা পয়সা বিলিয়ে দিতে হবে, তার মানে বিকিরণ করতে হবে। কি করতে হবে? বিকিরণ করতে হবে। টাকা পয়সা বিলিয়ে দিলে গাড়ি কমে যাবে। বিশ্বাস না হলে বিলাতে শুরু করো, যদি গাড়ি থাকে কমে যাবে। দেখো তাহলে সেক্ষেত্রে আমাদের কথা কি, কথা হচ্ছে যদি শক্তি শোষণ ঘটে, কি ঘটে, তাহলে ইলেকট্রন কোন স্তর থেকে কোন স্তরে যায়? তাহলে নিম্ন থেকে কোথায় যায়? উচ্চতে যায়। শোষণ করলে উপরে যাওয়া যাবে, ঠিক আছে কি? যেমন ব্রিটিশেরা আমাদেরকে শোষণ করেছিল, উপরে চলে গেছে, বুঝছে কি? আমরা কাউকে শোষণ করতে পারি নাই। পাকিস্তান আমাদেরকে শোষণ করেছিল, পাকিস্তান উপরে চলে গিয়েছে। আমরা এখন আর শোষিত হই না, আগে হয়েছি। এই জন্য তো আমরা পরবর্তীতে যুদ্ধ করে আমরা স্বাধীনতা ফিরে এসেছি। পরের দিকে আসি। এবার যদি শক্তির বিকিরণ ঘটে, শক্তির কি ঘটে, তাহলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে কোথায় নেমে আসে? নিম্ন শক্তি স্তরে নেমে আসে। এই জায়গায় এখন একটা ঘটনা আছে, এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণই কত? ডেলি তো তোমার বইয়ে নাই, এই জন্য তুমি এখান থেকে দিবা এইচ নিউ সমান এইচসি ভাগ কি ল্যামডা। তাহলে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ কি? এইচ নিউ সমান কি ল্যামডা। মানে এইচ মানে কার ধ্রুবক? মান তো আগে একবার বলে দিয়ে এসেছো, এখানে আর বলার দরকার নাই। এখন হচ্ছে নিউ হচ্ছে কি শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। কম্পাঙ্ককে পরিমাপ করা 2টি একক দ্বারা, একটা পার সেকেন্ড আর একটা স্পেশাল একক আছে যেন হার্টজ, ঠিক আছে কি? আর এই যে সি হচ্ছে আলোর বেগ, সি কার বেগ? তাহলে আলোর বেগের মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে কি? এখন ল্যামডা আর কি আছে? তোমরা এটা হচ্ছে তোমাদের ফিজিক্স বইয়ে পড়ে এসেছো, তরঙ্গ যেখানে আছে তো এখানে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু একটা দৈর্ঘ্য, তাহলে এর একক কি হবে? এই জন্য এর একক হচ্ছে মিটার, ঠিক আছে কথা? এর একক হচ্ছে কি মিটার। এখন কথা হচ্ছে এই পদ্ধতিতে উচ্চ থেকে যখন নিম্নতে আসতেছে তখন যে পরিমাণ শক্তি কি করে? বিকিরণ করে। উচ্চ থেকে নিম্নে আসলে কি করে? সেই পরিমাণ শক্তি যদি কার ভেতর দিয়ে প্রবেশ করানো হয়, এই যে প্রিজম দেখতে ঠিক এরকম হীরার টুকরার মতো, এর ভেতর দিয়ে যদি কি করা যায়? প্রবেশ করা, তাহলে এখানে পারমাণবিক বর্ণালীর কি হয়? সৃষ্টি হয়, অর্থাৎ অ্যাটমিক স্পেকট্রা কি হয়? তৈরি হয়। তাহলে অ্যাটমিক স্পেকট্রা তৈরি হচ্ছে কখন? বিকিরণের সময়। কার সময়? বিকিরণের সময়, ঠিক আছে কি কথা? এবার আমি পুরোটা আরেকবার বলি। দেখো
তাহলে আমরা বলছি স্থির কক্ষপথে ঘোরার সময়, কিসের সময়? এই ইলেকট্রনে কোনো শক্তি শোষণ বা কি ঘটে না। তবে যদি, কি বলছে, ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তরে কোথায় আসে, তখন শক্তির কি ঘটে? আবার যদি উচ্চ থেকে কোথায় যায়, শক্তির কি ঘটে? এই শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ এইচ নিউ সমান কত? কাকে কি বলে বলে দিবা, বলে দেওয়ার পরে বলবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় যে পরিমাণ শক্তি কি করে, তা কার ভেতর দিয়ে প্রবেশ করানো হলে কিসের সৃষ্টি হয়? পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। ঠিক আছে, কার কাছ থেকে শুনবো? বলো তো, তাসকিয়া শুনি। কর্ণ হলে হ্যাঁ, যে পরিমাণ শক্তি বিকৃত হয় সেক্ষেত্রে, যাক তাও ভালো বলছে অবশ্য। ঠিক আছে, কি এখানে প্ল্যাঙ্ক ধ্রুবক কাকে বলে এটা তো নয়। প্ল্যাঙ্ক একটা সমীকরণ নির্ণয় করেছে যেখানে একটা এইচ এর একটা মান ধরা হয়েছে, একটু কম বেশি হচ্ছিল, তাছাড়া এই মানটা নির্ণয় করা যায় না। উনি বললেন এই মানটা নির্দিষ্ট, এই মানটা দিলে সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে, আর কোনো জায়গায় কোনো সমস্যা থাকবে না। তখন এগুলোকে ধ্রুবক দ্বারা বলা হয়। ধ্রুবক মানে কি, ফিজিক্সে পড়েছে, ধ্রুবক যেটি কোনো মান কি না পরিবর্তন হয় না, ও রকম সংজ্ঞা নেই। মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞা আছে, দেখো, যাকে বিশ্বজনীন ধ্রুবক বলা হয়ে থাকে। এ বন্ধু ঠিক আছে, এখান থেকে আমাদের ছোট প্রশ্ন। এবার ছোট প্রশ্ন যদি আমরা বলি, প্রথম প্রশ্ন অরবিট কি? প্রথম প্রশ্ন কি? অরবিট কি? কত আসিফ, অরবিট কি? না, পরীক্ষায় এসেছে তোমার, অরবিট কি? তাহলে কেমনে হলো? আলামিন, অরবিট কি? কিছুক্ষণ আগে তো আমরা পড়লাম, 1 নাম্বার তথ্যটাই তো অরবিট। আলামিন, জারিফ, পরমাণুতে ইলেকট্রন সমূহ যে নির্দিষ্ট ব্যাসার্ধে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে, সেই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান কক্ষপথ বা অরবিট বা শিল বলে। তারপর একে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1 হলে k, n এর মান 2 হলে l, n এর মান 3 হলে m এবং n এর মান 4 হলে n শক্তি স্তর বলে বিবেচিত হয়। এটাই এই পর্যন্তই। ঠিক আছে কি? তাহলে আরো ভালো করে শুনতে হতো না? বসেন। এবার হচ্ছে অরবিটাল। এবার কি? অরবিটাল। অরবিটালগুলো বলো তো কোথায় থাকে? তাহলে কোনো প্রধান শক্তি স্তরের অংশ না। এখন দেখো এইটাতে কেন এই ধারণা চলে এসেছিল, এইটা একটু লক্ষ্য করো। যখন ইলেকট্রনগুলো দেখা হয়, ইলেকট্রনগুলো কোথায় ঘোরে? দেখা গেল তারা বৃত্তাকার কক্ষপথে নয়, উপবৃত্তাকার কক্ষপথেও ঘোরে। যখনই চিন্তা আসলো উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, তখনই ভাবা হলো এখানে কি আছে? অরবিটাল আছে, উপশক্তি স্তর আছে। কি আছে? উপশক্তি স্তর আছে। এই প্রধান শক্তি স্তরেটা, এই প্রধান শক্তি স্তরের মনে করো এই জায়গাতে ইলেকট্রন থাকবে। আমরা বলেছিলাম, তুমি ধরে নাও যে এই যে তুমি প্রধান শক্তি স্তর দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কোনো একটা ট্রেন অথবা বাস গাড়ি। ট্রেন অথবা বাস গাড়ি একটা করে বগি থাকে না? বাসের তো একটা বগি মানে একটা বাস, আর ট্রেনের তো অনেকগুলো বগি মিলে একটা হচ্ছে ট্রেন। ঠিক আছে কি? এই বগিগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর। এই বগিগুলো দেখবা কিছু কিছু জায়গায় এরকম সিট বসানো আছে। এই যে সিটগুলোতে দেখা যায় যাত্রীরা বসে থাকে। তার মানে তুমি যদি কোথাও ট্রেনের কোথাও যাত্রী খুঁজতে যাও, তাহলে তুমি তো টয়লেটে আগে যাবা না খুঁজতে, কোথায় খুঁজতে যাবা? টয়লেটেও পাওয়া যায়।
তাহলে আমরা কোথায় আগে খুঁজতে যাব? টয়লেটে। হ্যাঁ হ্যাঁ, বাহ। কিন্তু ট্রেনের একটা মজার বিষয় আছে, প্ল্যাটফর্মে আসলেই বলে দেয় যে প্ল্যাটফর্মে আসলে টয়লেট কি করবেন না, ব্যবহার করবেন না। আমি চিন্তা করলাম যে এই কথা বলে কেন, পরে শুনলাম যে হ্যাঁ ট্রেনের যে টয়লেট আছে তার নাকি তলামালা কিচ্ছু নাই, বুঝছে কি? তাহলে আমরা যদি যাত্রী খুঁজতে চাই তাহলে অবশ্যই আমরা এই চেয়ারগুলোতে খুঁজতে যাব। তাহলে এই চেয়ারগুলোই হচ্ছে এখানকার যাত্রী থাকার সম্ভাব্য অঞ্চল। ঠিক তেমনি ইলেকট্রন থাকার সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে কি বলা হয়? অরবিটাল বলে। কি বলে? অরবিটাল বলে। এবার দেখো পরের দিকে আসি। তাহলে আমাদের বোর পরমাণু মডেলের যা ছিল সব সমস্যা তো নাই। 2 নাম্বার প্রশ্ন হলো অরবিটাল কি? তাহলে কোনো প্রধান শক্তি স্তরের কোনো কিসের ইলেকট্রন থাকার সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে কি বলা হয়? অরবিটাল বলা হয়। অরবিটালে দেখি অনেকজন অনেকভাবে সংজ্ঞা দেয়, কিন্তু ওগুলোর সংজ্ঞা হয় না, বুঝছো কি? তাহলে কোনো প্রধান শক্তি স্তরের ইলেকট্রন থাকার সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে কি বলা হয়? অরবিটাল বলা হয়। তাহলে অরবিটালকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা। অরবিটালগুলো কোনগুলো? এসপি ডিএফ। এসপি কি ডিএফ। ঠিক আছে। এখানে আরেকটি প্রশ্ন আছে, পারমাণবিক বর্ণালী কখন সৃষ্টি হয়, বা পারমাণবিক বর্ণালী কিভাবে সৃষ্টি হয়? ওই যে 3 নাম্বার যেটি রয়েছে সেখানে যে ইকুয়েশনের কথাগুলো আছে না, ওইটা বাদ দিয়ে প্রথমটুকু আর লাস্টেরটুকু দিলেই আমাদের কি হয়? উত্তর কমপ্লিট হয়ে যায়। আমরা বলি স্থির কক্ষপথে ঘোরার সময় কোনরূপ শক্তির শোষণ বা বিকিরণ করে না, তবে যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তির শোষণ ঘটে, আর যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তির কি ঘটে? এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ বা শক্তিকে যদি কার ভেতর দিয়ে প্রবেশ করানো হয় তখন পারমাণবিক বর্ণালীর কি হয়? সৃষ্টি হয়। এটুকু দিলেই হবে। এই প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে। ঠিক আছে কি কথা? এবার চলে আসি আমরা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, তারপরে আমরা সাফল্যে আসব। সীমাবদ্ধতা দেখো ভুল করেছে কোথায় কোথায়। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা শুধু 2টি জায়গায়। কয়টি জায়গায়? 2টি জায়গায়। আসলে জায়গাটা একটাতেই, সেটা হচ্ছে বর্ণালী নিয়ে। সেটা কি নিয়ে? বর্ণালী নিয়ে। এখন দেখো এই বোর পরমাণু মডেলের সাহায্যে 1 ইলেকট্রন বিশিষ্ট, কয় ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর কি করা যায়? পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। আমরা কিন্তু দেখেছিলাম ঢাকা বোর্ডেই মনে হয় না কোন বোর্ডে যেন প্রশ্ন এসেছিল, নিম্নের কোনটির পারমাণবিক বর্ণালী কার সাহায্যে ব্যাখ্যা করা যায়? বোর পরমাণু মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায়। সেখানে কিন্তু হাইড্রোজেন ছিল না। রাজশাহী কি যেন আমার মনে নাই, সেখানে ছিল। তাহলে এখানে কি ছিল? হিলিয়াম প্লাস। হিলিয়াম কি ছিল? প্লাস। কারণ হিলিয়ামের ইলেকট্রন কয়টা? 2টা। নিষ্ক্রিয়, সে কিন্তু এরকমের আয়ন হতেই চায় না। যদি কোনো পরিস্থিতিতে করা যায় তখন তারও পারমাণবিক বর্ণালী বোর পরমাণু মডেলের সাহায্যে কি করা যাবে? অর্থাৎ যারই একটা ইলেকট্রন, তোমারও যদি একটা ইলেকট্রন থাকে তোমারও পারমাণবিক বর্ণালী কি করা যাবে? ব্যাখ্যা করা যাবে। ঠিক আছে কি? তাহলে বোর পরমাণু মডেলের সাহায্যে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী কি করা যায়? কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী কি করা যায় না? ব্যাখ্যা করা যায় না। 2 নাম্বার কথা দেখো এবার। 2 নাম্বার কথা হচ্ছে বোর পরমাণুর মডেল অনুসারে, কার অনুসারে? অনুসারে এই যে যখন ইলেকট্রনগুলো এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে কি করে? গমন করে, তখন পারমাণবিক বর্ণালীতে কয়টি রেখা পাওয়ার কথা? তাহলে এই জায়গা থেকে এই জায়গায় যে আসলে একটা রেখা পাওয়ার কথা না, একটি রেখা পাওয়ার কথা। কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় এই একটি রেখা অনেকগুলো, একটি রেখাকে ক্ষুদ্র ক্ষুদ্র রেখার কি সমষ্টি। এই যে এই জায়গায় আসছে না, দেখো যদি একটি থাকতো তাহলে শক্তি কিন্তু একটা হতো, তাহলে অরবিটের ধারণাতেই থাকতো। যখন দেখা গেলো একাধিক রেখায় বিভক্ত হয়ে গেছে তার মানে শক্তিগুলো বিভিন্ন ভাগে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। তখনই কিন্তু চিন্তা আসলো উপশক্তি স্তরের, যাকে আমরা অরবিটাল বলি। কি বলে? অরবিটাল। তার মানে অনেকগুলো শক্তি সমন্বয় হয় একটা অরবিট হয়, বুঝছো কি? এই জন্য আমরা তখন দেখলাম যে এই অরবিটগুলোকে ভাঙালে কি পাবো? আমরা অরবিটাল পাবো, বুঝছো কি? তাহলে একটি এই পারমাণবিক বর্ণালীতে কয়টি রেখা পাওয়ার কথা? কিন্তু সেখানে একটি রেখা যদি শক্তিশালী যন্ত্র দিয়ে বিশ্লেষণ করা যায়, একটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার কি? একটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি তা বোর পরমাণু মডেলের সাহায্যে কি করা যায় না? ব্যাখ্যা করা যায় না।
এই যে 3 নাম্বার বোর পরমাণু মডেলের সাহায্যে বলা হয়েছে বা বোর পরমাণু মডেলে বলা হয়েছে ইলেকট্রনগুলো কোন পথে ঘোরে, কিন্তু ওই যে পরবর্তী দেখা গেল ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার নয়, কোন পথে, উপবৃত্তাকার কক্ষপথেও ঘোরে। তাহলে এই জায়গাতে দেখো তো বর্ণালী নেই, 3টা তার সমস্যা না। ওই বর্ণালীর থেকেই কিন্তু আমরা কি পেলাম, উপশক্তি স্তরের ধারণা পেলাম। তখন তো আমরা তো বলতে পারি ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার নয়, কোন পথেও ঘুরবে, উপবৃত্তাকার কক্ষপথেও ঘোরে। ঠিক আছে কি কথা? তাহলে বর্ণালী মনে রাখো, তোমার বর্ণালীতে সমস্যা ছিল, এই বর্ণালী নিয়েই 3টা তার ঝামেলা আছে। আর যদি ভাবে মনে না রাখতে চাও, বর্ণালী নিয়ে 2টা আর একটা ইলেকট্রনের কক্ষপথ নিয়ে, ইলেকট্রনিক কি নিয়ে, কক্ষপথ নিয়ে। এবার চলে আসে, তার মানে এখান থেকে একটা কথা বলতে পারি, কিন্তু বোর পরমাণু মডেল ইলেকট্রনের কক্ষপথের আকারের ধারণা দিতে পেরেছে, কিন্তু সম্পূর্ণ পারে নাই। কিন্তু শুধু বৃত্তাকার বলেছে, সে কিন্তু কি বলতে পারেনি, উপবৃত্তাকার বলতে পারেনি। এবার আসি সাফল্য। এবার কি সাফল্য? সাফল্য মানে কি? সাফল্য প্রশ্নটা তো সাফল্য দিয়ে আসে না, আসে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে পরমাণুর গঠন ব্যাখ্যাকরণে কোনটি অধিক উপযোগী। কোনটি কি উপযোগী? মনে করো তোমাকে চিত্র দিয়ে দিয়েছে, এরকম করে চিত্রগুলো দেয় না, দিয়েছে, এটা একটা চিত্র দিয়েছে, আর এখানে আরেকটা কি করেছে, চিত্র দিয়েছে। চিত্র দিয়ে এটা ক দিয়েছে, এটা খ দিয়েছে, বলতে এটা কোন চিত্র? কেন? সৌরজগতের মতো দেখতে। আর এটা বোর পরমাণু মডেল। আর কথা হচ্ছে রাদারফোর্ড এবং বোর পরমাণুর মডেলের মধ্যে পরমাণুর গঠন ব্যাখ্যাকরণে কোনটি কি উপযোগী? তার মানে আমরা দেখাবো বোর যেটা রাদারফোর্ড যেটা পারেনি, বোর সেটা পেরেছে। ঠিক আছে কি? তাহলে আমরা প্রথমেই বলে দেবো পরমাণুর গঠন ব্যাখ্যাকরণে বোর পরমাণুর মডেলে কি অধিক উপযোগী। 1 নাম্বার বলো, রাদারফোর্ডের পরমাণু মডেলে ওই যে বলা হয়েছে সৌরজগতের সূর্যের চারদিকে গ্রহগুলো যেভাবে ঘোরে, পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে সেভাবেই ঘোরে। এখানে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কি দেয়া নেই, কিন্তু বোর পরমাণু মডেলে কি বলা হয়েছে, ইলেকট্রনের কক্ষপথ বৃত্তাকার বলা হয়েছে। তো ও কিছুই বলতে পারেনি, তার থেকে আনা কিছু বলছে, সেটা তো ভালো, তাও তো একটু ভুল আছে, তাই না? তাহলে আকার কেমন বলেছে, বৃত্তাকার বলেছে। এবার 2 নাম্বার কথা, কি কথা? 2 নাম্বার কথা। 2 নাম্বার যদি আমরা বলি 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী বোর পরমাণু মডেল কিন্তু কি করতে পারে, আর রাদারফোর্ড কিন্তু কিছুই পারে না। তার মানে রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে বর্ণালী পারমাণবিক বর্ণালী সম্পর্কে কি করা যায় না, কিন্তু বোর পরমাণু মডেলের সাহায্যে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী কি করা যায়, ব্যাখ্যা করা যায়। 3 নাম্বার কথা, রাদারফোর্ডের পরমাণু মডেলে দেখো পরমাণুতে যখন শক্তির শোষণ বা কি ঘটে, এই পরমাণুটার গঠনটা কি হবে সে সম্পর্কে কোনো কি দেয়া নাই, রাদারফোর্ড সম্পর্কে কিছুই বলেনি। শোষণ করলে কি হবে, বিকিরণ করলে কি হবে। কিন্তু বোর বলে দিল কি, যদি শোষণ করে, যদি কি করে, তখন ইলেকট্রন কোন শক্তি স্তর থেকে, উচ্চ শক্তি স্তরে উঠে আসে, আর যদি বিকিরণ করে, তাই উপরের আলোচনা থেকে এটি প্রতীয়মান হয় যে পরমাণুর গঠন ব্যাখ্যাকরণে কোন মডেল অপেক্ষা বোর পরমাণুর মডেলই কি অধিক উপযোগী। বুঝছেন কি কথা? তাহলে কয়টা জায়গায় আমরা সাফল্য দেখলাম? 3টা। 1 নাম্বার কক্ষপথের সে আকার আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারেনি, আর ইনি কি বলেছেন, বৃত্তাকার। ও বর্ণালী সম্পর্কে রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে বর্ণালী সম্পর্কে কোনো কি করা যায় না, ব্যাখ্যা করাই যায় না। আর এখানে 1 ইলেকট্রন বিশিষ্ট হলেও হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী কি করা যায়। তারপরে পরমাণুতে শক্তি শোষণ বা বিকিরণ ঘটলে পরমাণু গঠনের কি পরিবর্তন হবে সে সম্পর্ক কেন কি নাই। আর এখানে বলা হয়েছে যদি শক্তির কি ঘটে, তাহলে ইলেকট্রন কোথা থেকে কোথায় যাবে, আর যদি বিকিরণ ঘটে, বুঝছো কি কথা? তাহলে কিন্তু আমাদের সাফল্য পর্যন্ত শেষ। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। নাই না? দেখি সোয়ার কাছ থেকে আমরা সাফল্য শুনি তো। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে সৌরজগৎকে কেন্দ্র করে যখন গ্রহগুলো ঘুরতে থাকে, গ্রহগুলো যে ঘুরে ঘুরছে, তেমনই পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। এখানে পরমাণুর আকার সম্পর্কে কোনো ধারণা, ইলেকট্রনের কক্ষপথের আকার সম্পর্কে